জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ এবং সতর্ক হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে মনে হলো বাতাস যেন বন্ধ হয়ে গেল। অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে জলে ভেসে যায়, চিনতে পারবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প অবলম্বনে আজকের গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাব, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প মধু সুন্দরী দেবীর আবির্ভাব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক বন্ধু কিশোরী সেন তারানাথ জ্যোতিষীর সঙ্গে তার প্রথম আলাপ করিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই এক অমোঘ টানে তিনি বারবার গেছেন সেই জ্যোতিষীর কাছে। আর তার কাছে যা গল্প তিনি শুনেছেন, সেটা যেভাবে লিখে গেছেন, সেটাই হুবহু আজ শোনাচ্ছি। শুধু একটাই অনুরোধ বিভূতিভূষণও করেছেন, এই গল্পটা মিথ্যে বা কাল্পনিক বলে উড়িয়ে দিতে চাইলে তার আগে একবার শুধু মনে করবেন, জগতে কত কিছুই তো ঘটে, তার সব খবর কি আমাদের কাছে এসে পৌঁছয়, না সবকিছু আমরা নিজেদের অভিজ্ঞতায় চাক্ষুষ উপলব্ধি করতে পারি। তবে এই স্থূল জগতের বাইরে যে একটা সূক্ষ্ম জগৎ আছে, কিংবা অশরীরে জীব বা অপদেবতা উপদেবতার অস্তিত্ব আছে, তার প্রমাণ এখন অনেকেই পেয়েছেন, পাচ্ছেনও। এবার তাহলে গল্প শুরু করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেদিন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখে মাঠ থেকে ফিরছিলেন। মোহনবাগান হেরে যাওয়ায় মেজাজটা তার একদম ভালো ছিল না। সেদিন আর কোনো কাজকর্মে মনও বসবে না তার। তাই ধর্মতলা দিয়ে ফেরার সময় মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ির দিকেই হাঁটা লাগালেন তিনি। তখনও সন্ধে হয়নি। তারানাথের বাড়ির নম্বরটা মনে না থাকলেও বিকেলের পড়ন্ত আলোয় বাড়িটা চিনতে তার অসুবিধে হলো না। জ্যোতিষী মশাই, আরে জ্যোতিষী মশাই বাড়ি আছেন নাকি? কে কে? আরে এসো এসো, কি ব্যাপার, কোত্থেকে? আরে আর বলবেন না, এই মাঠে গিয়েছিলাম খেলা দেখতে। গল্প শুরুর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামল। তারানাথ ঝড় জল মাথায় করে বিভূতিভূষণকে কিছুতেই বেরোতে দিলেন না। এদিকে বৃষ্টি থামারও নাম গন্ধ নেই। তারানাথের বৈঠকখানায় তাঁরা দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। এক টানা অঝোরে বৃষ্টি আর মেঘের গর্জন শুনতে শুনতে বিভূতিভূষণের মনে হচ্ছিল শহর কলকাতায় সেই মুহূর্তে তারা দুজন ছাড়া যেন আর কেউ কোথাও নেই। এদিকে সন্ধে নামল, কিন্তু বৃষ্টি থামল না। সুতরাং মনের ভাব গেল বদলে। দুজনে আবারও গল্পে ফিরলেন। হ্যাঁ, আর বলবেন না, মোহনবাগান আজ এত বিশ্রীভাবে হারলো না যে। ও ছাড়ো, ও নিয়ে আর মন খারাপ করে কি হবে? সেদিন বাজার থেকে কত সস্তায় ল্যাংড়া আম এনেছি জানো? কি কথা বললেন? কেন? ওই চৌরঙ্গীর মোড়ে যে আমওয়ালাটা বসে না, ওর কাছ থেকে নিয়ে দেখবেন একবার। এই চৌরঙ্গীর কথা মনে পড়লো।
সেদিন কি বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেছো? কোনটা? ও হ্যাঁ, ওই বাস অ্যাক্সিডেন্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। ইস, একেবারে থেঁতলে দিয়েছে ওই ড্রাইভার শুদ্ধ। এইভাবেই গল্প এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে তীব্র গতিতে এগোতে এগোতে হঠাৎ এক সময় প্রেমের প্রসঙ্গে এসে পড়ল। আর বহু নারীর সঙ্গে তারানাথের যে বেশ ভালোই মেলামেশা আছে সে কথা বিভূতিও জানতেন। তাই এ বিষয়ে তারানাথের কাছ থেকে তিনি যে বেশ রসালো কিছু অভিজ্ঞতার কথাই শুনতে পাবেন সে বিষয়ে একরকম নিশ্চিত ছিলেন। কিন্তু তার বদলে সেই সন্ধেতেই তারানাথের কাছে তিনি এমন এক অভিজ্ঞতার কাহিনী শুনলেন যার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। আরও একটা কথা, তারানাথকে দেখে বা তার সঙ্গে কথা বলে বিভূতিভূষণের মনে হয়েছিল একটা যেন বলতে না পারা ঘোর দুঃখ তারানাথ তার মনের মধ্যে চেপে রেখেছেন। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে কি যেন একটা বলি করেও তারানাথ আর বলেননি। তারানাথের তান্ত্রিক জীবনের হয়তো এমন অনেক কথাই আছে যা লেখককে কেন কাউকেই হয়তো কোনো দিনই বলার নয়, বা হয়তো বললেও কেউ বিশ্বাসও করবে না। আর কিছু স্মৃতি থাকে যেগুলো কেবল দুঃখই দেয়, সেগুলো মনে না করাও ভালো। তবে বৃষ্টিমুখর সেই সন্ধেতে তারানাথ যেন তাঁর জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী বলবার এবং শোনাবার জন্য ব্যাকুল হয়েই উঠেছিলেন। বিভূতিভূষণ জিজ্ঞাসা করলেন, যাকে অনেক কথাই হলো, তা জ্যোতিষীমশাই, এই প্রেম সম্বন্ধে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে আপনার, কি বলেন? অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। বুঝলে, প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার। এখন অবশ্য সেটা স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আচ্ছা দাঁড়ান, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না তো? তেমন গল্প কিন্তু ঢের শুনেছি। ঢের শুনুনি হে, শোনো। কিন্তু বিশ্বাস যদি নাও করো তাও আমায় বলতে বাধ্য হবে, এই হলো গল্প। আচ্ছা, তাই নাকি? এইরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেত হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা আর কারোর কাছে বলিনি। ঠিক এমন সময় বাড়ির ভিতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি তাদের দুজনের জন্য একটা বড় ট্রেতে করে 2 কাপ চা ও 2টো করে পরোটা আলু ভাজা নিয়ে ঘরে ঢুকল। চারির গায়ের রং তারানাথের মতোই, বেশ উজ্জ্বল, দেখতেও বেশ সুন্দর। লেখক এসে বলল, কাকা বাবু, হ্যাঁ, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? হ্যাঁ, ধর্মতলার একটা দোকান থেকে তোমায় উল বোনার জন্য একটা ছবি আর একটা প্যাটার্নের নকশা এনে দেবো বলেছিলাম, তাই না? হ্যাঁ তো। আসলে কি হয়েছে বলো তো, আজকে ফুটবল খেলার জন্য ওদিকে খুব ভিড় ছিল। কাল এনে দেব, কেমন? কি রে, তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি যে? যা তো 2টো পান নিয়ে আয় দেখি। তারানাথ তাঁর অভিজ্ঞতার কথা বলে চললেন। বললেন, বুঝলে না, ছেলে পিলের সামনে কি সব গল্প বলা যায়? নাও নাও, চাটা খাও। সে খাচ্ছি, কিন্তু এই পরোটা আলু ভাজাটা না না না, ও ফেলতে পারবে না। তুমি এখন ইয়াং ম্যান, খাওয়ার বেলায় অমন করলে ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। বীরভূমের শ্মশানের সেই যে পাগলির গল্প তোমায় সেবার বলেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরেই। সে তো বলেছিলেন। হ্যাঁ, আর তারপর থেকে জানো, তন্ত্রশাস্ত্রের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা, একটা বিশ্বাস জন্মে গেল। আসলে
নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকেই বুঝেছিলুম যে পাগলি আমাকে ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নমানের তন্ত্রের সাহায্যে। কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। তা ভাবলাম দেখি না হয় কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলুম। তা পেলেন? না না, খুঁজলে কি হবে? ও পথের পথিকের দর্শন পাওয়া অত সহজ নাকি? অত্যন্ত দুর্লভ। তাহলে কি করলেন? এই সময় বহু জায়গা ঘুরে বেরিয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হয়েছিল। কিরকম? প্রথম বুঝলাম ধুনি জ্বালানো সাধুদের। তারানাথ তার অভিজ্ঞতার কথা বলে চললেন। বললেন, প্রথমত তিনি বুঝলেন যে ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার অনেক কৌশল ও আয়োজন এদের একেবারে নখদর্পণে। আর দ্বিতীয়ত বুঝলেন যে সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। তবে এছাড়াও তিনি ইন্স্যুরেন্সের দালাল, দৈবী ওষুধের মাদুলি বিক্রেতা, এমনকি সাধু বেশি ভিখারিও দেখলেন, কিন্তু সত্যিকার সাধুর দেখা পেলেন না। অবশেষে এমনি করেই ঘুরতে ঘুরতে সেই অল্প বয়সে শীতের সময়ে একদিন বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটা ছোট্ট গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন তারানাথ। বনের ডালপালা কুড়িয়ে এনে একদিন আগুন জ্বালাতে যাচ্ছেন, ঠিক এমন সময় একজন শ্যামবর্ণ, রোগা, লম্বা, একটু বয়স্ক এক সাধু একটা পুটুলি বগলে নিয়ে মন্দিরে ঢুকলেন। অল্প বয়সী তারানাথ এগিয়ে গিয়ে সেই সাধুকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সাধুটি বেশ মিষ্টি করে তাকে বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে তো দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। ওহে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। যা যা যা, সংসার ধর্ম করবে যা। এত পর্যন্ত বলে তারানাথ এবার একটু দম নিলেন, নিয়ে আবার শুরু করলেন। ঠিক এই কথাটা আমাকে বীরভূমের শ্মশানের সেই পাগলিও বলেছিল। তোমায় বলেছিলেন, মনে আছে? তা সেই মন্দির থেকে একটু দূরে একটা ছাতিম গাছের তলায় একটা পঞ্চমন্দি আসন। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে, আর তারানাথ আস্তে আস্তে ডুবে যাচ্ছেন অতীতে। তিনি বলে চলেছেন বরাকর নদীর ধারে শালবন পেরিয়ে সেই ছোট্ট গ্রামের শেষ প্রান্তে থাকা মন্দিরের কথা। সে মন্দির থেকে একটু দূরেই ছিল সে সাধু বাবাজির পঞ্চমন্দির আসন, 5টা নরমণ্ড পেতে তৈরি। সাধুকে রাতে সেখানে নির্জনে সাধনা করতেও দেখলেন তারানাথ, আর তা দেখে সাধুর প্রতি তার মনে ভারী শ্রদ্ধা জন্মালো। গুরুর খোঁজ তো তার সেই সময়ে ছিলই, আর তাই ঠিক করলেন যে এই মহাপুরুষকে ছেড়ে তিনি আর কোথাও যাচ্ছেন না। এবার কিছুদিন পরেও রইলেন তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিতেন। 3 মাইল দূরের কুসুমবনী নামের একটা গ্রাম থেকে সে সাধুর জন্য চাল ডালও আনতেন কিনে। কিছুদিন যেতেই সেই গ্রামেরই সব লোকের মুখে শুনলেন যে সাধুটি একজন বড় তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপও তার আছে। গ্রামের লোকেরা সে সাধুর কাছে তাকে যেতে বারণ করেছিল, বারবার তাকে সাবধান করে দিয়েছিল, কিন্তু তারানাথ শোনেননি। এক অমোঘ টানে যেতে লাগলেন বারবার। ফেলে আসা সময়ের পাতা উল্টোতে উল্টোতে তারানাথ বললেন, পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল,
আর এখানেও তেমনই ভয় দেখালে সবাই। কিন্তু সবাই সাধুটার কাছে যেতে আপনাকে বারণ করা সত্ত্বেও আপনি... হ্যাঁ, সবাই বারণ করলে, সাবধান করে দিলে, বললে তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না, ওরা সব পারে, হ্যাঁ, একটু সাবধান হয়ে চলো, নইলে বিপদে পড়বে। আর খুব তাড়াতাড়ি একদিন ওদের কথার সত্যতা টের পেল। কিরকম? একদিন গভীর রাতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সে ছিল শুক্লপক্ষের রাত, চারিদিকে ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি পঞ্চমন্দির আসনে বসে কার সঙ্গে জানি কথা বলছেন। কৌতূহল হলো, ভাবলাম এত রাতে এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে কে আসবে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। একটু দূরে গিয়েই যা দেখলুম তাতে আরো এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। কেন? কি দেখলেন? দেখলাম সাধু বাবাজি অত রাতে একজন মহিলার সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে সে মহিলাকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট ভাবে দেখতে পেলাম। আমার মনে হলো মেয়েটি যুবতী আর পরমা সুন্দরী। কিন্তু আর একটু এগোলেই ওরা আমায় দেখতে পেয়ে যেত। মনে কেমন ভয়ও হলো, তাই সেদিন চলে এলুম। তারপর দিন রাতে আমি ঘুমোলুম না। গভীর রাতে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি আগের রাতের সেই মেয়েটি সেদিনও এসেছে। ভোর হবার কিছুক্ষণ আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়েছিলাম। আকাশ ফর্সা হয়ে আসছে দেখে ঘরে ফিরে শুয়ে ঘুমিয়ে গেলুম। পরদিন রাতে আবারও গেলুম। এভাবে কয়েকদিন যাবার পর একদিন লক্ষ্য করলুম মেয়েটির বেশভূষা বড় অদ্ভুত ধরনের। মানে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। তবে তাকে মানিয়েছিল ভালো। সেদিন আরো একটা কথা আমার মনে হয়েছিল, জানো? কি? মেয়েটি যেই হোক, সে জানতো আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। তবে এ কথা আমার কি করে মনে হয়েছিল তা আমি বলতে পারবো না। কিন্তু এই কথা আবছা আবছা ভাবে আমার মনে হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন যেন একটু ভয়ও হলো। ভাবলাম, সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পারেননি। পরদিন রাতে একটা সময়ের পর সেদিনের সেই যুবক তারানাথ শুয়ে থাকতেও পারেননি। একটা ঘোরের মধ্যে উঠে বাইরে গিয়েছিলেন। সেদিন আরও একটা জিনিস তিনি লক্ষ্য করেছিলেন, যে মেয়েটি যতক্ষণ থাকে ততক্ষণ এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এর আগের কদিনও এই গন্ধটা তিনি পেয়েছিলেন, কিন্তু ভেবেছিলেন হয়তো কোনো বন্য ফুলের গন্ধ হবে। সেদিন বুঝলেন ওই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ আছে। এভাবে আরও দিন 10-12 কাটল। তারপরে একদিন বরাকর না কৌভার্ডার এক গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে শান্তি সস্তায়ন করার জন্য সাধুকে ডেকে পাঠালো। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2 দিন তাদের লোক ফিরে গিয়েছিল।
কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামোদ করে নিয়ে গিয়েছিল। তারানাথের মনে হয়েছিল সাধুজি নিশ্চয়ই সেই মেয়েটিকে ছেড়ে একটা রাতও বাইরে কাটাতে রাজি ছিলেন না। কিন্তু পরক্ষণেই তার মাথায় অন্য চিন্তা আসে। তার মনে হয় কাছাকাছি তো কোথাও কোনো বস্তি নেই, মেয়েটি তাহলে আসে কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়েদের মতো দেখতেও তো সে নয়। তারানাথ যতবার মেয়েটিকে দেখেছেন প্রত্যেকবার তার রূপ আর পোশাক দেখে তার মনে দৃঢ় বিশ্বাস হয়েছে যে এ নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে। সাধুজি চলে যেতেই তার মনে হলো সাধুজি নিশ্চয়ই যাবার আগে আর মেয়েটিকে বলে যাবার সুযোগ পায়নি। অতএব সেই রাতে তারানাথ নিজে গিয়ে পঞ্চমন্দির আসনে বসে মেয়েটার জন্য অপেক্ষা করবেন, দেখবেন মেয়েটা আসে কিনা। সে রাতের কথা মনে করেই এই বৃদ্ধ বয়সেও দুষ্টু হাসি হেসে এক চোখ টিপে লেখককে তিনি বললেন, বুঝলে তো, তখন আমারও অল্প বয়স। হ্যাঁ, তোমরা যাকে বলো রোম্যান্স, তাই মানে তখন আমার যথেষ্টই ছিল। এই 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 এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। না না, তা বলেছি নাকি? তো তারপর কি করলেন? তারপর সে রাত্রে নির্দিষ্ট সময় কিছু আগে নিজেই গিয়ে পঞ্চমন্দির আসনে বসে রইলাম। ভয়ানক কৌতূহল মনের মধ্যে, মেয়েটি আসে কি না সেই নিয়ে। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত। মনে একটু ভয়ও হলো। এ ধরনের কাজ তো আগে কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যাই। তখন আমি অপরিণত বুদ্ধির নির্বোধ যুবক মাত্র। গুণাক্ষরেও যদি জানতাম নিজের অজান্তে কি ব্যাপার দেখতে চলেছি, তবে কি আর ছাতিম তলায় একা পঞ্চমন্দির আসনে বসতে যেতাম? কেন কেন, কি হলো? সে আমার অদৃষ্টের লিপি, বুঝলে। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর শুরুটা যে সেই কাল রাতেই ঘটেছিল, সে কি আর তখন বুঝেছিলাম? থাকো কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডান দিকেই বরাকর নদী, আর তার দুপারেই শিলাখণ্ড ছড়ানো। তার উপর জ্যোৎস্নার আলো এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিম তলায় পঞ্চমন্দির আসনে আমি বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। দেখি আমার সামনে সেই মেয়েটি কখন এসে নিঃশব্দে দাঁড়িয়েছে আমি একেবারে টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর শিলাখণ্ডে ভরা বিস্তৃত পাড়, আর আরেক দিকে ফাঁকা মাঠ। আসনে বসে আমি যথেষ্ট সতর্ক দৃষ্টি রেখেছিলুম মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারোর পক্ষেই আসা অসম্ভব, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। কিন্তু আমি হলপ করে বলতে পারি, মেয়েটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, আর ঠিক আধ সেকেন্ড পরে সেখানে জল জ্যান্ত একটা রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো লেগেছিল। আমি চমকে উঠেছিলাম, আর সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল।
আমার জ্ঞানও বোধ হয় ছিল, তারপর ওই খুব বেশি হলে 1 সেকেন্ড। তারপরে যে কি ঘটলো আমি আর কিছুই জানি না। আমার যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়ে গিয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সারা রাত ঠান্ডা হাওয়া লেগে পরের দিন সকালে গায়ে দারুণ ব্যথা হলো, গলা ভার হয়ে গেল। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এসে শুয়ে পড়লাম। শরীরটা এত খারাপ হলো, মনে হলো জ্বর হবে। পরদিন কিছু না খেয়ে সারাদিনই শুয়ে রইলুম, আর কেবল আগের রাতের কথা ভেবে চললুম। মেয়েটি কে? কি করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এই তো একেবারে অসম্ভব। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? তারও কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ মনের মধ্যে সারাদিন এই চিন্তাটাই তোলপাড় করল। বিকেলের দিকে সাধু বাবাজি গারোয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি আর একটা মোটা সুতির চাদর এনেছিলেন, আর নিজের জন্য জমিদার বাড়ি থেকে এনেছিলেন একটা সুন্দর দেখতে পশমি আলোয়ান। হ্যাঁ, নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমের আলোয়ান নিয়ে ফিরেছিলেন সাধু বাবাজি। আর ফিরে এসে তারানাথকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কিরে, শুয়ে কেন? নে, এই পুঁটলির জিনিসগুলো রেখে দে তো। দিন। কিরে, কি হয়েছে তোর? অসুখ বিসুখ বাঁধালি নাকি? কিন্তু কোনো জবাব পাননি। সাধু স্নান করতে গেলেন এবং ফিরে এসে জমিদার বাড়ির কাণ্ড কারখানা কি রকম তাই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন তারানাথের কাছে। কিন্তু তারানাথকে এবারও কোনো আগ্রহ না দেখিয়ে মনমরা হয়ে পড়ে থাকতে দেখে সাধু আবারও জানতে চাইলেন, আহা, অমন মন মরা হয়ে পড়ে আছিস কেন? বাড়ির জন্য মন কেমন করছে? আরে চুপ করে থাকলে চলবে, কিছু তো বল। আরে জবাব না দিলে আমি বুঝি কি করে, বল দেখি। আগেই বলেছিলাম তোরা ছেলে ছোকরা। সে রাতে তারানাথের খুব জ্বর এসেছিল। কতদিন যে তিনি অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিলেন তা তিনি নিজেই জানেন না। জ্ঞান হলে দেখেছিলেন সাধু তার মাথার ধারে বসে আছেন। বোধহয় তারই দয়ার সেবা যত্নে সেবার ক্রমে তিনি সেরেও উঠেছিলেন। সেরে উঠে একদিন দুপুরের পর গাছতলায় গিয়ে বসেছেন। এমন সময় সাধু এসে তাকে বললেন, ছেলে ছোকরা মানুষ, কি কাণ্ড বাঁধিয়ে বসেছিলি বলতো বাপু? এবারে তো আর বাঁচতিসই না, অতি কষ্টে বাঁচানো গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বল, তুই পঞ্চমুণ্ডির আসনে কি করতে গিয়েছিলি সেদিন রাতে? আপনি আপনার সঙ্গে কি ভাবছিস আমি কি করে জানলাম, তাই না? আরে বাপু, কতটুকুই বা তোরা বুঝিস আর কতটুকুই বা তোরা জানিস। তোদের দেখে আমার দয়া হয়, বুঝলি, দয়া হয়। কিন্তু আপনি জানলেন কি করে? আরে পাগল, তুই তো জ্বরের ঘরে বলছিলি, নইলে সে কথা আমি জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গেছিস, এই ঢের। শোন বাবা, আর কখনো অমন পাগলামি করতে যাস না। কখন কি বিপদ হয়, জ্বরের বিকারে নিজেই যে সব ফাঁস করে দিয়েছেন তারানাথ, সেটা জেনে নিজের উপরেই খুব রাগ হলো তার। মুখে সেদিন কোনো কথা বলেননি ঠিকই, তারানাথ চুপ করেই রইলেন,
শুধু মনে মনে সংকল্প করলেন একটু সুস্থ হয়ে উঠলেই 2-1 দিনের মধ্যেই সেখান থেকে তিনি চলে যাবেন। কিন্তু তার অদৃষ্টতার জন্য কিছু অন্য রকমই লিখে রেখেছিল। সাধু বাবাজিকে তার পরের দিন পাহাড়ি বিছেতে কামড়ালো। যুবক তারানাথই তখন 5 মাইল দূরের মিহিজাম থেকে ডাক্তার ডেকে তার সেবা করে দিন রাত জেগে 3 দিন পরে সাধুকে সারিয়ে তুললেন। এরই দিন 10 পরে তারানাথ একদিন সাধুকে বললেন, সাধুজি, মানে আমি আর চলে যেতে চাই। চলে যাবি? কোথায়? এখানে থেকেই বা কি হবে? মানে আমার তো কিছু হচ্ছে না, না শুধু শুধু বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2 পেটের ভাতের লোভে আমি তো আর এখানে বসে নেই। আজকের দিনটা আমাকে একটু সময় দে, তোর সঙ্গে বিকেলে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। সেদিন সন্ধ্যের কিছু আগেই তারানাথকে ডেকে সাধু তার কাছে বসিয়ে বললেন, ভেবেছিলাম এ পথে তোকে নামাবো না, কিন্তু তুই দুঃখিত হয়ে চলে যাচ্ছিস, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুই আমার যথেষ্ট উপকার করেছিস, নিজের ছেলের মতো সেবা করেছিস, তাই তোকে আমি কিছু দিতে চাই। তার আগে আমাকে একটা কথা বল, তোর সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। সেখানে পাগলির সাথে আমার দেখা হয়েছিল, সেখানে অনেক তন্ত্র সাধনা শিখেছি আমি। তারপর তারানাথ শ্মশানের সেই পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা সবটা সেদিন প্রথমবার সাধু বাবাজিকে বললেন। সাধু অবাক হয়ে বললেন, কি বললি? সেই পাগলিকে তুই চিনিস? আরে আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুই যে তার হাত থেকে অত সহজে উদ্ধার পেয়েছিস, সে কেবল তোর পূর্বজন্মের পুণ্য রে বাপ। ওর নাম কি জানিস? না, মানে নাম তো ঠিক জানি না। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। তুই তুই ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলিস, কি সর্বনাশ! আরে ওকে যে আমরা পর্যন্ত ভয় করে চলি। সে কি? কেন? কেন? লোকে খ্যাপা শেয়াল কুকুর কি গোখরো সাপকে কেন ভয় করে জানিস? ও সেই জাতীয়, সেই কারণেই ওকেও ভয় করতে হয়। ওর ইতিহাস বড় অদ্ভুত, সেসব অন্য একদিন বলবো খন। তা কতদিন ওর সঙ্গে ছিলিস? তো প্রায় 2 মাস। ওর সঙ্গে যখন ছিলিস তখন কিছু কিছু অধিকার তো নিশ্চয়ই তোর জন্মেছে। ঠিক আছে, তোকে আমি মন্ত্র দেব, কিন্তু তোর বয়স কম, তোর মনের ভাব আমি জানি। তুই কি জন্য রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলি সেটা বলতো। যুবক তারানাথ লজ্জায় মাথা নিচু করে রইলেন। ওই অপরিচিতা রূপসী রমণীর টানেই যে পঞ্চমুণ্ডির আসনে গিয়ে বসেছিলেন সে কথা গুরুস্থানীয় সেই বয়সে বড় মানুষটির সামনে স্বীকার করতে পারলেন না। তবে এরপর সাধু বাবাজি সেই দিনই অত্যন্ত অদ্ভুত ও গোপনীয় একটা কথা তারানাথকে বললেন। একটা কথা তুই জানিস না, সেটা তোকে আগে বলি। তুই সেদিন রাতে ছাতিমতলায় বসে যাকে দেখেছিলি, তিনি তোর আমার মতো দেহধারী মানুষ নন। মানে দেহধারী জীব নয়? মানে তবে কি ভূত পেতনি নাকি? কি বলছেন? তোকে এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুই মাতু পাগলির সঙ্গে ছিলি। আমার গুরুদেব ঈশ্বর কালিকানন্দ ব্রহ্মচারী ছিলেন মস্ত বড় সাধক। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। কুলার্নব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রে একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন তোরই মতো যুবক।
স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওপর থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলে কাকে? এই তোর যেমন অদৃষ্টই তোকে টেনে নিয়ে যাচ্ছে। সেই পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, মানে যার সাধনা তুই করবি, সে তোর আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। তবে কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে আর কনকবতী দেবীকে কন্যাভাবে পাওয়া যায়, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে পাওয়ার জন্য সাধনা করা যায় এবং যে কোনোভাবে তাদের পাওয়াও যায়। এই সব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি, বিচার, ধর্ম, অধর্ম কিচ্ছু নেই। কোনো গণ্ডি বা বাধ্যবাধকতা এদের মধ্যে নেই। কোনো কিছুতে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অথাতঃ সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনত্তমম সর্বার্থ সাধনম নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতিগুহ্যা মহাবিদ্যা দেবা নামপি দুর্লভা। মানে বুঝলি? তুই সেদিন যাকে দেখেছিলি তিনি এইরকমই একজন জীব। তোর সাহস থাকলে সে মন্ত্র আমি তোকে দেব, কিন্তু আমার কথা যদি শুনিস তবে বলবো এ পথে তুই যাস না। কিন্তু আমার কৌতূহল এতটা বাড়িয়ে দিয়ে এখন আমায় এ কথা বলছেন? না 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 না, আমি মন্ত্র নেবই, আমাকে দিতেই হবে মন্ত্র। বেশ, তবে কনকবতী দেবীর সাধনার মন্ত্রই নে। কন্যাভাবে পাবি দেবীকে। যুবক তারানাথ কোনো কথা বললেন না, চুপ করে রইলেন কিছুক্ষণ। সাধুজি আবারও বললেন, ও পছন্দ হলো না তো? বেশ বেশ, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি যে বিপদে পড়লাম। অন্য যোগিনীদের দেখতে দোষ কি কে জানে। আমার কথা তোর পছন্দ হলো না? বেশ, তোকে তবে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। হ্যাঁ? একে কন্যা বা ভগ্নী বা ভার্যা যেভাবে খুশি পেতে পারিস, তবে আমার কথা শোন, একে কখনো ভার্যা ভাবে পেতে চাস না। কেন? কারণ এতে তোরই সাংঘাতিক বিপদ হবে। ভার্যা ভাবে পেতে চাইলে তিনি তোকে প্রণয়ের মতোই দেখবেন, কিন্তু তিনি তো সাধারণ মানবই নন, মহা শক্তিশালী যোগিনী। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। এরা হয় তোকে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারবি না, সামলাতে পারবি না। আমার কথা মনে রাখিস। এরপর সেই সাধু বাবাজি যুবক তারানাথকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিয়ে বললেন, বাবা, এই জায়গা থেকে এবার তোকে চলে যেতে হবে। তোকে তো এখানে আমি আর রাখতে পারবো না। আসলে এক জায়গায় দুজন সাধকের যে সাধন হয় না বাবা। এত পর্যন্ত বলে প্রবীণ তারানাথ থামলেন। বাইরে তখন বৃষ্টি একটু ধরলেও থেকে থেকেই মেঘের গর্জন শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে বাইরে দুর্যোগ একেবারে থেমে যায়নি। এতক্ষণ গৌরচন্দ্রিকা হয়েছে, এবার তোড়জোড় করে নামছে। এদিকে ঘরের মধ্যেও কাহিনী যেভাবে এগোচ্ছে তাতে বিভূতিভূষণের অন্তত এই মুহূর্তে ফেরার কথা ভাবতেও ইচ্ছে করছিল না। বিভূতিভূষণ যেন কল্পনায় 25-30 বছর আগের বরাকর নদীর ধারের শালবন পেরিয়ে গ্রামের সীমান্তের সেই আশ্রমে পৌঁছে গেছেন। বললেন,
তারপর আর কি, আমায় তখন পায়কে। ভাবলাম বেশ ভালোই হলো। আমারও ভয় ছিল, হয়তো সাধু ও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং আমায় খানিকটা অভিভূত করে যা তা দেখাবে। তারপর কেন? আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডের আসনে একটা মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর যে আমার টাইফয়েড জ্বর হয় সে কথা বলিনি। আমার একটা সন্দেহ ছিল জানো, যে হয়তো এই পঞ্চমুণ্ডির আসনে যখন বসি তখনই জ্বর আসে, আর ওই জ্বরের বিকারে অসুস্থ মস্তিষ্কে হয়তো ওইসব দেখে থাকবো, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে যাবার পর সেরে উঠে এই সন্দেহটা কিন্তু আমার হয়েছিল, একদম সত্যি বলছি। বেশ, তারপর কি করলেন? তারপর সেখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওইখান থেকে 5-6 মাইল দূরে হবে। একটা গ্রাম ছিল কিছু দূরে, সেখানেই থাকতাম, গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস কেটে গেল, কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও ওই মনকে বোঝালাম, বুঝলে, 6 মাস পরে পূর্ণাহুতি এবং হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিচ্ছু হবে না। দেখতে দেখতে 6 মাস পূর্ণ হয়ে গেল। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই রকম ভাবেই সব নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙট কলার পাতায় ভাত এবং পোড়া মাছের নৈবেদ্য দিলুম। ডুমুরের সমিধ দিয়ে বালির উপর হোম করে ওং টং ঠং রিং এং খং মধুসূন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলুম। অনেক দূর থেকে খুঁজে পেতে জাতি ফুলের মালা এনে সেই মালা এবং চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলুম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি এসব কিনতে কেবল কতগুলো পয়সা সাধ্য হয়ে গেল। ধ্যান জপ হোমে কিচ্ছু ফল ফুললে না। তারপর রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বুঝলাম বেটা সাধু বিষম ঢুকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি তেমনি সাধু। মন্ত্র তন্ত্র সব বাজে, খানিকটা ওই হিপনোটিজম জানে, আর তার জুড়েই মূর্খ গ্রামবাসীগুলোকে ঠকিয়ে খায়, ওই আর কি। এসব ভাবি বটে, তবে জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, বুঝলে। এভাবে আরো 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখনও গাঢ় হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। এই এক বর্ণ মিথ্যে বলছি না কিন্তু, যা যা হয়েছিল একটার পর একটা বলছি, মন দিয়ে শুনে নাও। সেই কস্তুরীর গন্ধটা 4-5 সেকেন্ড পাবার পর সেই দিকে আমার মন গেল। কস্তুরীর গন্ধ চিনতে পেরেই ভাবলাম, বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি আছে। তারপরেই আমার মনে হলো আমার পিছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে খেয়ে একজন এসে দাঁড়িয়েছে।
আমি পিছন থেকে দেখতে পাচ্ছি নে বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে বোঝা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ এবং সতর্ক হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যে মনে হলো বাতাস যেন বন্ধ হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের অলকা বেরোচ্ছে। মনে হলো আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। আধ সেকেন্ড আগেও কিন্তু তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের অভিজ্ঞতার হুবহু পুনরাবৃত্তি, বুঝলে? কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না কখনোই। দেখলাম মেয়েটি সৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? এই, নিজের চোখে দেখেছি, সুস্থ শরীরে দেখেছি। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে তো মিথ্যে বলতে পারবো না। কি রকম দেখলেন? মানে কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি তাহলেও কিচ্ছু বলা হবে না, বুঝলে? মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদদ্ভানু প্রকাশতা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি নীলম্বর পরিধানা মদি বিহল্লোচনা নানালঙ্কার শোভাড্ডা কস্তুরী গন্ধ মোদিতা কোমলঙ্গিং স্মের মুখিং বিনোত্তুঙ্গ পয়োদ্ধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কথা বললেন? কথা? আরে আমার চেতনা তখন লোপ পাবার মতো অবস্থা। কথা বলছি, পাগল নাকি তুমি? সে তেজ সহ্য করা কি আমার কর্ম? তার কোনো জায়গায় সাধারণ মানবীর মতো নয়। ওরে বাবা, তার চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে, বুঝলে? আচ্ছা, আপনার বর্ণনা রাখুন। এখন কি কথা হলো আগে বলুন। এই কথাবার্তা যা হয়েছিল সেসব শুনে তুমি কি করবে? ও সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন নদী তীরের সেই নির্জন জায়গায়। তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কি শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হলদে হয়ে এসেছে। আগে বাড়ির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চিকচিক করত। সেখানে বরাকর নদীর দুধারে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। শুক্লপক্ষের জ্যোৎস্নার ভোরও মনোরম শোভা। সেই সময় থেকেই টানা 3 মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম এই 3 মাস, বুঝলে? এসব কথা বলাও এখন আমার পক্ষে বেদনাদায়ক। তুমি জানো না, আমার জীবনের যা কিছু সেরা আনন্দ তা পেয়েছিলাম এই 3 মাসে। দেবী বটে, মানুষের ও সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করার। সে এক স্বর্গীয় দান। সেসব তুমি বুঝবে না। তোমায় কি বোঝাব? তুমি আমায় হয় অবিশ্বাস করবে, না হয় মিথ্যেবাদী বা পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। না না, তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, বলে আমায় সাধু পাগল করে দিয়েছিল টুকটাক করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো।
আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতস্থ করে দিতে লাগলো। কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যেত যেন স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ, নক্ষত্র, দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যেত কয়েক প্রহরের জন্য। সময় স্থির নিশ্চুপ হয়ে স্থানুর মতো অচল হয়ে থেমে থাকত বরাকর নদীর তীরের সেই বনের মধ্যে কয়েক প্রহরের জন্য। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে, সুঠাম দেহের গঠন তার, রোজ নদীর ঘাটে জল নিতে আসতো। কাছেই বস্তিতে বাড়ি ছিল তার। অনেকদিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখত। তা সেদিন সে জল নিয়ে ফিরে যাবার সময় আমায় তাদের ভাঙা বাংলায় বলল তার নাকি ছেলে হয়ে হয়ে মরে যায়। আমি তাকে কোনো প্রতিষেধক মাদুলি দিতে পারি কিনা। এমন করুণ সুরে বললে আমার কেমন মায়া হলো। আমি মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলাম এক অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি তার, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবী রুষ্ট হয়ে তার কটাক্ষে যেমন ললজিভা, করালিনী, প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এ যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্ম কর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে অভ্যস্ত এরা। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? ভয় কই? আচ্ছা, তুমি রাগ করেছো কেন? সব চিনতে পারবে? কি? অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে জলে ভেসে যায়, চিনতে পারবে? না। আর তুমি যদি না চিনতে পারো, দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনতে পারবে। পায়ে পড়ি দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি তুমি দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো, দয়া করো। তারপর বহু চেষ্টায় দেবীকে প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী। তারপর আমায় জিজ্ঞাসা করলেন আমি তাকে সেই সাঁওতাল রমণীর রূপে দেখতে চাই কিনা। আমি কিছু বলার আগেই নিমেষের মধ্যে দেখি সেই সাঁওতাল মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গড়ন শরীরের। বললুম এ রূপে নয়,
আমি তার সমূর্তিতেই তাকে দেখতে চাই। এই বুঝলে, সেই রাত্রি থেকে আমি বুঝলুম যে আমি কাল সাপ নিয়ে খেলা করছি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো এর হাতেই একদিন মরব। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই কিন্তু সে মরে। এভাবে কিন্তু বেশি দিন ছিল না। কিছুদিন পরে সেই পিশাচী মূর্তি ভুলেই গেলুম। দেবীর অনুপম প্রেম এবং মধুর ব্যবহার আমায় সব ভুলিয়ে দিল। তবে তাতেও বুঝেছিলুম এ সাধারণ মানবী নন, এদের মন অমানসিক। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। এরপর একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। কোথায় কোথায় নিয়ে যাবে? এখন বলবো না। কিন্তু কত দূরে, কোন দিকে সেটা তো বলো। এত দূরে আর এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে সেটা কি আর আছে? যুবক তারানাথ আস্তে আস্তে মধুসুন্দরী দেবীর সেই পিশাচ রূপ ভুলে গেলেন। তার সেই রূপ কোথায় মিলিয়েও গেল। সব ভুলে গিয়ে আবারও তার হাস্য লাস্যময়ী অপরূপ রূপে অভিভূত হয়ে পড়লেন তারানাথ। মধুসুন্দরী দেবী তখন তার কাছে শুধুই দেবী, এক অপরূপ রূপসী নারী। তারানাথের মাথা ঠিক রইল না। এইভাবে আরও কয়েকদিন কেটে গেল। একদিন মধুসুন্দরী বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। বিপদ? কি বিপদ? না, তা আমি বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তাও আমি বলবো না। তা তুমি অভয় দিলে আবার বিপদ কিসে? না, আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই, কেউ ঠেকাতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না, কেউ না। এরপর সে বিপদ আসতে আর বেশি দেরি হয়নি। ঠিক 3 মাস পরেই তারানাথের বাড়ি থেকে লোকজন তার খোঁজ করতে করতে সেখানেই গিয়ে হাজির হয়। গ্রামের লোক তাদের বলেছিল, একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। এই অবস্থায় তাকে নাকি সেই গ্রামের অনেকেই দেখেওছে। আর তাই শুনেই তারানাথের বাড়ির লোক গিয়ে তাকে খুঁজে বের করে। তার পরনে তখন ছেঁড়া ময়লা কাপড়, মাথায় জট, গায়ের চামড়া শুকিয়ে সারা গায়ে খড়ি উঠছে। বাড়ির লোক তাকে তক্ষুনি ফিরিয়ে আনার জন্য টানাটানি শুরু করে দেয়। কিছুতেই তাকে আর তারা ছাড়বে না। কিন্তু অল্প বয়সী যুবক তারানাথ তখন কিছুতেই আসতে রাজি নন। তিনি তখন হিতাহিত জ্ঞান শূন্য, সম্পূর্ণ উন্মাদ। প্রবীণ তারানাথ সেদিনের কথা মনে করে বললেন, ওরা হয়তো আমায় আনতে পারতো না জানো, কিন্তু যে দেবীকে প্রণয়িনী রূপে পেয়েছিলাম সেই তিনি আমাকে নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে কাছেই গ্রামের একটি গোয়াল ঘরে বেঁধে রেখেছিল। গভীর রাতে সে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে গেলাম। সোজা গিয়ে দেখা করলাম মধুসুন্দরী দেবীর সঙ্গে। দেবীকে বললাম, এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে আমি কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই, এটাই নাকি আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও কিন্তু যেতে পারেননি।
তিনি জানতেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। আর এই জন্যই হয়তো আগে থেকে বলে আমায় তৈরি করে রাখতে চেয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করেছিলেন? না না, পাগল নাকি? তাকে জিজ্ঞাসাই করিনি যে তিনি কি করে কথা জানলেন। তিনি যে ত্রিকালজ্ঞা, আর জানো, হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে নেকে আমায় পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল, তার বছর খানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। আর সেই থেকেই আমি সংসারী, তার থেকে বহু বহু দূরে। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? ওরে বাপ রে বাপ, এ কি ছেলে খেলা! মরে যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি আর দেখা দেবেন ভেবেছ? সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আর আজকের কথা? আচ্ছা, মানে এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না আপনার? ইচ্ছে হয় না কে বলেছে? বললুম না যে ওই 3 মাসই বাঁচার মতো বেঁচেছিলুম। দেবী এসেছিলেন মানবী হয়ে। একদিকে তিনি সরৈশ্বর্যশালিনী, শক্তিরূপিণী যোগিনী, তার তেজে কাছে ঘেঁষা যায় না। অথচ যখন ধরা দিতে নামায় প্রিয়ার মতো কাছে আসতেন। কি মানবী হয়ে যেতেন তখন! মানবীর মতো অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে, মাঝে মাঝে অভিমানী। বরাকর নদীর ধারের শালবন কত রাতের পর রাত তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। কত রাত এক এক সময় মনে হয়েছে তিনি বোধহয় মানুষই হবেন জানো। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও এ সুলভ নয়। তুমি ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা, বন্ধুহারা জীব আর কোথায় আছে বলো তো? আমরাও প্রেমের কাঙাল। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যি করে চায়, তার জন্য আমাদের মন সব সময় অপেক্ষা করে থাকে। কিন্তু তাই বলে তো আর নিজেকে সহজলভ্য করতে পারি না। আগ্রহ ভরে যে না চায় তার কাছে যাইনে। সে আমার প্রেমের মূল্যও দেবে না, নিজেও আনন্দ পাবে না। তাই আমাদেরও সত্যি সত্যি মনে প্রাণে চাইবে এমন মানুষের অপেক্ষায় থাকতে হয়। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, আমরা কোথাও চিরদিন থাকতে পারি নে। কিছু না কিছু ঠিক ঘটে যায় আর আমাদেরও ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজনই বা আমাদের ডাকে আর কজনই বা বিশ্বাস করে। সুখী ভেবো না আমাকেও। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? আরে যে 3 মাসের সুখের জন্য আমার সারাটা জীবন মাটি হয়ে গেল, সে সুখ ভয়ঙ্কর নয়। কোনো দিকে আমি মন দিতে পারিনি। বিয়ের পরেও তো আমি দিন কত উন্মাদী হয়েছিলাম। তারপর সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা শুরু করি। যা হয় ওই একরকম। তবে এও কিন্তু সে দেবীরই দয়া, বুঝলে? কি করে? তিনি তো বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ আসে জীবনে? এই বৃষ্টিটা ধরেছে বুঝলে,
আমি একটু ভেতরে যাই এবার। তুমি তাহলে আমিও চলি আজ। যাবে? এসো তবে, সাবধানে যেও। তারানাথ গল্প শেষ করে আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। বিভূতিভূষণও ধর্মতলার মোড়ের দিকে চললেন। এক অদ্ভুত অবাস্তব জগৎ থেকে বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। মোহাচ্ছন্ন অন্ধকার বরাকর নদীর তীর থেকে দূরে এসে বৃষ্টি ধোয়া তারা ভরা রাতের আকাশের তলায় দাঁড়িয়ে বৃষ্টি ভেজা স্নিগ্ধ বাতাসে দম নিতে বড় ভালো লাগলো তার। যতক্ষণ তারানাথ গল্প বলেছিলেন ততক্ষণ তার চোখ মুখের ভাবে আর গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে মনে কোনো অবিশ্বাস জাগেনি ঠিকই, কিন্তু ট্রামে উঠেই বিভূতিভূষণের মনে হলো থাক, বিভূতিভূষণের মনের কথা তার মনেই থাক। বরং আপনার কি মনে হলো আমাদের লিখে জানান গল্পের কমেন্ট সেকশনে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প অবলম্বনে মধুসুন্দরী দেবীর আবির্ভাব। আজকের প্রশ্ন, তারানাথ মধুসুন্দরীর সঙ্গে কতদিন কাটিয়েছিলেন? আপনার উত্তর আজকের গল্পের কমেন্ট সেকশনে লিখে জানান। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের প্রশ্ন ছিল, কালো বিদ্যুৎ গল্পে কালো বিদ্যুৎ আসলে কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সুস্মিতা মিত্র, কৃষ্ণ পাল, রোহিত রয়, অনিরুদ্ধ মুখার্জি, প্রিয়দীপ নন্দী, বিধান রুই দাস, পূর্ণিমা আলো, বাপি মজুমদার, বিক্রমজিৎ সামন্ত ও ডলি সরকার। যাদের নাম ঘোষণা করা হল তারা নিজেদের নাম, ফোন নাম্বার ও 100 শব্দের মধ্যে নিজেদের সম্পর্কে লিখে আমাদের মেল করুন। আমাদের ঠিকানা mohul@pastelentertainment.com। শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।